হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম অ্যানিমেশনে আমরা ব্লু লকের আরেকটা এপিসোড নিয়ে এসেছি। আর গত এপিসোডে কি হয়েছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে। আমাদের সবার প্রিয় নাগি কিন্তু গত এপিসোডে গোল স্কোর করেছে। আর এখানে আরেকটা মজার ব্যাপার বলি, তো আমি তো ফ্রি ফায়ার নর্মালি খেলি না, বাট কালকে দেখলাম ফ্রি ফায়ারের সাথে ব্লু লক কিন্তু কোলাবোরেশন করেছে এবং নাগির ক্যারেক্টারকে দেখলাম আমি সেখানে। তো যাই হোক, বাড়তি কোনো কথা না বলে আমরা মূল ভিডিওতে যাবো, বাট তার আগে একটা বিজ্ঞাপন থাকবে, তুমি বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও। আমি ডিসক্রিপশনে ডুরেশন দিয়ে দিয়েছি। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে। যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে অলোক1, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে আসলাম। তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই নাগির প্রথম গোল করার পরে পুরো ম্যাচের পরিস্থিতি বদলে গিয়েছে। এখন ব্লু লক টিমের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যেই কনফিডেন্স অনেক বেড়ে গিয়েছে এবং এখানে থাকা অডিয়েন্সরাও এবার ব্লু লকের জন্য চিয়ার আপ করছিল। মানে অডিয়েন্স তো মনে বুঝতেই পারছো, যখন যেদিকে বাতাস যায়। আর ইসাগিও কিন্তু আগের চেয়ে অনেক বেশি কনফিডেন্ট হয়ে গিয়েছে এবং ওরা ভাবছে যে আমরা অবশ্যই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবো। আর এইসব দেখে এনরি, মানে ওই যে ইগোর যে অ্যাসিস্ট্যান্ট, ওই মেয়েটা খুব খুশি হয়ে যায়। আর তারপর সে ইগোকে জিজ্ঞাসা করে, কিছুক্ষণ আগেও তো আমাদের প্ল্যান কাজ করছিল না, তবে হঠাৎ করে সবকিছু তো সুন্দর হয়ে গেল কিভাবে? তারা কিভাবে এই পরিস্থিতি ট্র্যাকেল দিল? তো এটা শুনে ইগো বলে, দেখো সব ছোটখাটো গোল দেখে বেশি এক্সাইটেড হয়েও না, কারণ এই গোলের আসল চাবিকাঠি আগেই তৈরি হয়ে গিয়েছিল। তো এই কথা এনরি বুঝতে পারে না। আর ইগো তখন বলে, এই সবকিছু আগেই ঋণ শুরু করে দিয়েছিল। আর তাছাড়াও আমি তোমাকে আগেই বলেছিলাম, আমাদের প্লেয়াররা আসল সমস্যাকে সহজে হ্যান্ডেল করতে পারে, আর তুমি এগুলোকে অপরিকল্পিত দক্ষতা মনে করতে পারো। তবে এটা অপরিকল্পিত দক্ষতা নয়, এটা অটোমেটিক্যালি সিচুয়েশনের উপর ভিত্তি করে ওরা নিজেদেরকে মানিয়ে নিচ্ছে। তো এনরি তখন বলে, তুমি কি কেমিক্যাল রিয়াকশনের কথা বোঝানোর চেষ্টা করছো? তো ইগো তখন বলে, হ্যাঁ। আর তারপর সে একটা উদাহরণ দেয়, ধরো তুমি যদি কোনো একটা কাজ করতে যাও, তাহলে প্রথমে তুমি প্ল্যান করো, বাট তোমার প্ল্যান অনুযায়ী কিন্তু সবকিছু চলবে না। আর আমরা যে সকল প্ল্যান বানাই তাদের বেশিরভাগই হয় থিওরিটিক্যালি, যেটা অনেক ভালো দেখায়, কিন্তু যখন প্র্যাকটিক্যাল ক্ষেত্রে সেগুলো ইউজ করা যায়, সেগুলো একদমই কাজে লাগে না। আর এখানে সে ব্যাকগ্রাউন্ডে ওয়ান পিসের রেফারেন্স দিচ্ছিল, মানে ছবিটা দেখে অন্তত সবাই তাই মনে করবে। তো এরপরে ইগো বলে, সবকিছু প্ল্যান অনুযায়ী চলে না। আর তখন সবাই অনেক ভয় পেয়ে যায় এবং তারা নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিভিন্ন অজুহাত দিতে থাকে যে এটার জন্য এটা পারলাম না, যাতে তাদের খারাপ লাগে না লাগে নিজের কাছে। আর এইভাবে একটা লুজারের জন্ম হয়, মানে লুজার চিন্তা করে এরকম ভাবে। আর এরপর ইগো এনরিকে জিজ্ঞাসা করে, আমাকে বলো তো এই ম্যাচের আসল উদ্দেশ্যটা কি? এনরি তখন বলে, ম্যাচটা জেতাই তো আসল উদ্দেশ্য। এটা শুনে ইগো বলে, দেখো একজন উইনার কখনো লক্ষ্য হারায় না, রাস্তায় যতই চ্যালেঞ্জ আসুক না কেন, আর সে প্রত্যেকটা চ্যালেঞ্জ কাটিয়ে তার উদ্দেশ্য পূরণের কাছাকাছি চলে যায়। আর এইভাবেই তারা খেলছে। আর এমনিতেও ব্লু লকে আমাদের এমন কোনো প্লেয়ারের প্রয়োজন নেই যার জীবনে কোনো উদ্দেশ্য নেই। আমাদের মূলত সেই প্লেয়ার দরকার যে অনেক বেশি ইগোয়েস্টিক এবং নতুন নতুন চ্যালেঞ্জ খুঁজবে। তো রিন এখানে ঠিক এমনটাই করছে। আর রিনের এই কাজে শুধুমাত্র ইসাগি সঠিকভাবে রেসপন্স করতে পারছে। আর আমি যেমনটা ভেবেছিলাম তেমনটাই সত্যি হয়েছে, যে ইসাগি হচ্ছে রিনের কেমিক্যাল রিয়াকশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অস্ত্র। আর এইদিকে মাঠের মধ্যে ইসাগি ভাবতে থাকে কিভাবে আগের বার ইসাগি বা রিনের মধ্যে যে কয়েকজনই চাইলে গোল করতে পারতো, কিন্তু ওদের মধ্যে কেউ এটা করতে পারেনি। তবে ওরা যখনই অপোনেন্টের ফরমেশন ভেঙে দিয়েছে, তখনই নাকি গোল স্কোর করতে পেরেছে। তবে এই কাজটা করতে সবচেয়ে বেশি সাহায্য করেছে হচ্ছে রিন, কারণ রিনই আমাদের একটা ওপেনিং তৈরি করে দিয়েছিল। তো ইসাগি তখন ভাবতে থাকে, রিন এখনো আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে, সেটা হচ্ছে ওর সাথে কিপ আপ করতে পারা, মানে ওর সাথে টিম আপ করে খেলতে পারা। তো এরপর ইসাগি করে কি রিনের কাছে গিয়ে প্রশংসা করতে থাকে, বাট বুঝতে হবে রিনের মনে হয় গুদা ক্রিমির প্রবলেম আছে। ও হুদাই রেগে যায়। রিন উল্টো বলে, দেখো তুমি মাঠে এসেছো যেন একটা গোল করতে পারো, তাই না? আর তার জন্য তুমি ঠিক সেই জায়গাতেই গিয়েছিলে যেখানে তোমার নিজের ভেতরের ইগো তোমাকে যেতে বলেছিল, যাতে তুমি গোল স্কোর করতে পারো। তো ইসাগি তখন বলে, এতে তোমার কি কোনো সমস্যা আছে? রিন তখন বলে, না, তুমি যেমনটা করছো এমনটাই করতে থাকো। আর তাছাড়া আমরা এমনিতে কোনো পার্টনার না, বা আমাদের মধ্যে কোনো ভালো রিলেশনশিপও নেই। তো এটা শুনে ইসাগি চিন্তা করতে থাকে, শালার কথাবার্তার সিস্টেম এমনি কেন? আর তবে তারপরে আমাদের দুজনের মধ্যে যে কোঅর্ডিনেশন রয়েছে, এটা আমাদের অপোনেন্ট টিমের জন্য একটা থ্রেটে পরিণত হয়েছে এবং আমাদের দুজনের কারণে আমাদের অপোনেন্ট বা প্রতিপক্ষ টিম আর কমফোর্টেবল হতে পারবে না, আমাদের ছোট মনে করার কোনো সুযোগ নেই। আর এখানে ইসাগি নিজেও কিন্তু একটা গোল করার জন্য মনে করো মরিয়া হয়ে রয়েছে। তো যাই হোক, মেন সমস্যাটা হচ্ছে ফার্স্ট হাফ শেষ হওয়ার মাত্র 15 মিনিট বাকি। এই 15 মিনিটে যে কোনো কিছু হতে পারে। তো ম্যাচ আবার শুরু হয় এবং প্রথমেই সাই করে কি বল নিয়ে সামনে যেতে থাকে, আর তখনই তার সামনে রিন চলে আসে। তো রিন তখন তার ভাই সাইকে বলে, অলমোস্ট 30 মিনিট আগে আমাদের দেখা হয়েছে, কিন্তু তুমি এখন আমাকে হাই হ্যালো কিছুই বলনি। আর তাছাড়া এটা এমনিতেও তোমার ম্যাচ নয়, কারণ এই ম্যাচে আমি তোমাকে ডমিনেট করবো এবং তোমাকে ছাড়িয়ে যাবো। এবং তারপর রিন করে কি সাইয়ের কাছ থেকে বল নেওয়ার চেষ্টা করে, বাট সাই এখানে অনেক ভালোভাবে বলটাকে কন্ট্রোলে রেখেছিল।
ছিল, বাট তখনই ইসাগি রিনকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। বাট রিন তখন চিৎকার করে বলে বাইরের কোনো প্লেয়ার এখানে আসবে না, এটা দুই ভাইয়ের লড়াই। মানে হালার পুত, তুই খেলতে আসছিস মাঠের মধ্যে, এত বড় একটা ইম্পর্টেন্ট খেলা, দুই ভাইয়ের লড়াই, ফ্যামিলি লড়াই শুরু করে দিছে। ইয়ার কি করতে আসে লাগে জানো, মানে এটা কোনো যুক্তি হলো ভাই? তো যাই হোক, রিন কিন্তু বলে টাচই করতে পারছিল না। অ্যাকচুয়ালি সাই করে কি হাত ব্যবহার করে রিনকে অলওয়েজ দূরে সরিয়ে দিচ্ছিল। আর তারপর বললে সাই সামনে এগিয়ে যায়, আর যাওয়ার সময় সে রিনকে বলে তুমি যদি এখন আমার ছোট ভাইয়ের মতো আচরণ করো তাহলে তুমি কখনো আমাকে ছাড়িয়ে যেতে পারবে না। তো সাই যেহেতু বল নিয়ে সামনের দিকে যাচ্ছিল, এই কারণে পুরো আন্ডার-20 টিম এবার অ্যাটাক ফরমেশনে চলে আসে, মানে সবাই উপরে চলে আসে। আর এই কারণে ব্লু লকের সবাই অনেক চিন্তায় পড়ে যায়। আর এইদিকে নিকো ভাবতে থাকে যে ইগো তাকে বলেছিল তুমি কি জানো কেন আমি তোমাকে স্টার্টিং লাইন আপ পজিশনে দিয়েছি? নিকো তখন বলে কারণ আমার ফিল্ড ভিশনের কারণে, মানে ও ফিল্ড অ্যানালাইজ করতে পারে এবং আমি ভালো মতো অ্যানালাইজ করে ডিসিশন নিতে পারি এই জন্য। তো নিকোর এই উত্তরটা একদম সঠিক ছিল। আর এইদিকে মাঠের মধ্যে আমরা দেখতে পাই নিকো সবকিছু অ্যানালাইজ করছে, আর সে ইতোশি সাইয়ের আশেপাশের সকল প্লেয়ারের মুভমেন্টকে অ্যানালাইজ করতে থাকে। আর তখনই সাই করে কি সেন্ডুকে বল পাস দেয়, আর কিন্তু নিকো দ্রুত ওর সামনে চলে আসে। বাট নিকো লক্ষ্য করে বলটা উল্টো ডিরেকশনে ঘুরছে, তার মানে যে বলটা আগে টাচ করবে সে বলের নিয়ন্ত্রণ করতে পারবে না, সামনে যে থাকবে সে বলটা খুব সহজে নিয়ে যেতে পারবে। তো এসব বুঝতে পেরে নিকো করে কি তার স্টেপগুলোকে ছোট ছোট করতে থাকে এবং স্পিড অনেক কমিয়ে দেয়। আর এই জন্য যেটা হয় সেন্ডু বলটা আগে টাচ করে, বাট তখন ওই সুযোগে নিকো করে কি বলটা কিক মেরে সেটাকে দূরে পাঠিয়ে দেয়। তো এটা দেখে সেন্ডু অনেক অবাক হয়ে যায়। আর এই দিকে আমরা দেখি বলটা পেয়েছে হচ্ছে কারাসু তাবিতো, আর সে কাউন্টার অ্যাটাকার জন্য রেডি ছিল, আর সে বল নিয়ে সামনের দিকে এগোতে থাকে। বাট তখন ওর সামনে দুজন মিডফিল্ডার চলে আসে। বাট কারাসু তখন বলতে থাকে দেখো আমার অ্যানালাইজ অলরেডি শেষ করে ফেলেছি। আর সে বলে আন্ডার-20 টিমের ডিফেন্স সিস্টেমে মোট 3টা ধাপ রয়েছে। প্রথম ধাপে রয়েছে হায়াতে, সে প্লেয়ারদের উপর প্রেসার ক্রিয়েট করে। দ্বিতীয় ধাপটা অনেকটা লোহার দেয়ালের মতো কাজ করে, যে দেয়ালে কোনো ছিদ্র নেই, আর এটাকে আমি একা তো জীবনেও ক্রস করতে পারবো না। বাট আমার সাথে ভাগ্য ভালো ওতোয়া রয়েছে, মানে টপ 4 নম্বর প্লেয়ার। তো তখন ওতোয়াকেও বল পাস দেয়, আর ওতোয়ার কাছে বল যাওয়ার সাথে সাথে সে বল নিয়ে এগিয়ে যেতে থাকে। বাট তখনই তার সামনে দাঁড়ায় চলে আসে। তবে তারপরে ওরা নিজেদের মধ্যে বল পাস দিতে দিতে অনেক দূর এগিয়ে যায়। তবে তখন ওদের সামনে চলে আসে হচ্ছে অলিভার আইকিউ, আর আইকিউ ছিল হচ্ছে তৃতীয় ধাপের, এবং সে বলে আমি তোমাদের ডুয়োকে তো একদম শেষ করে দিব। আই মিন কারাসু আর ওতোয়াকে বলছে। তো ওতোয়া তখন বলে তোমরা তো আসলে গাধা, তোমাদেরকে কে বলেছে আমরা একটা ডুয়ো? মানে ডুয়ো মানে হচ্ছে যে ওরাই গোল করবে এরকম একটা ব্যাপার বন্ধু লোক। বাট তখনই ওরা করে কি বলটা চিগিরি কাছে পাস দেয়, আর চিগিরি ফুল স্পিডে দৌড়িয়ে আসছিল। আর আমরা কিন্তু জানি চিগিরি ব্লু লকের সবচেয়ে ফাস্ট রানার। তো আইকিউ তখন চিগিরিকে আটকানোর জন্য ওদিকে যায়, বাট চিগিরি সোজা বরাবর অনেক দ্রুত দৌড়াতে পারতো এবং সে আইকিউকে ডজ দিয়ে বল নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আর এই জিনিসটা দেখে অডিয়েন্সটা অলমোস্ট পাগল হয়ে যায়, কারণ আইকিউকে এর আগে কেউ এইভাবে ডজ করতে পারেনি। তো যাই হোক, চিগিরি কর্নারে ছিল, এ কারণে ওর কাছে কোনো অপশন ছিল না, আর এই কারণে সে কারাসুর কাছে বল পাস দেয়। তো নিজের দিকে বল আসছে এটা দেখে কারাসু অনেক খুশি হয়ে যায়, কারণ সে ফাইনালি একটা গোল করতে পারবে। তবে তখনই সেখানে ইতোশি সাই চলে আসে এবং বলটাকে দূরে সরিয়ে দেয়, আর বল যায় হচ্ছে রিনের কাছে। মানে ইতোশি সাই তার ভাইকে বলটা দিল, মানে 2 নম্বরে চলছে নাকি এখানে। তো যাই হোক, তখনই রিনের সামনে আবার আইকিউ চলে আসে। আর আইকিউ তখন মনে মনে ভাবতে থাকে তোমাদের সবাইকে আমি অনেক আন্ডার এস্টিমেট করেছিলাম, তোমাদেরকে আমি সাধারণ প্লেয়ার ভেবেছিলাম, তবে আমি ভুল ছিলাম, তোমরা প্রত্যেকেই নিজের যোগ্যতায় গোল করতে চাও। আর এইসব শুরু করেছিল হচ্ছে ইতোশি রিন, আর এই কারণে আমি প্রথমে তোমাকে শেষ করবো রিন। আর তখনই আইকিউর পেছনে ইসাগি চলে আসে। তো এই কারণে আইকিউ আবারও কনফিউজড হয়ে যায়। তবে তারপরও সে এবার রিনের পিছু ছাড়ে না, কারণ গতবার একবার ধরা খাইছে। তো এটা দেখে ইসাগি আর রিন দুজনে অবাক হয়ে যায়, কারণ আইকিউ যদি ওদের পিছু না ছাড়ে তাহলে তোরা গোল করতে পারবে না। তো আইকিউ তখন ভাবতে থাকে রিন হলো রাইট শুটার, মানে ডান পায়ের খেলোয়াড়, আর তার ভাই হচ্ছে লেফট শুটার, মানে বাম পা দিয়ে খেলে। তো ও করেছিল কি ওর ভাইকে কপি করতে গিয়ে বাম পা দিয়ে শুট করেছিল এর আগে, আর এই জন্য বলটা মিস হয়ে গিয়েছিল। কিন্তু এখন যে পজিশনে রয়েছে রিন তার ডান পা ব্যবহার করতে পারবে না, ডান পা ব্যবহার করলে বল সোজা চলে যাবে একজন ডিফেন্ডারের কাছে। তো রিনকে এখন বাম পা দিয়ে ব্যবহার করতে হবে, আর বাম পায়ে যেও কিরকম খেলে এটা তো আমি দেখেছি। তো এর মানে রিন এখন ফেসে গিয়েছে। তো আইকিউ এগুলো চিন্তা করছিল। তবে এই দিকে রিন আবার একটা রাস্তা দেখতে পাচ্ছিল যে এখান থেকে সে ইজিলি গোল করতে পারবে। তো এই কারণে রিন করে কি তার ডান পা ব্যবহার করে একটা কার্ভ শুট মানে বাঁকা শুট, আর এর ফলে যেটা হয় বলটা সরাসরি চলে যায় হচ্ছে গোল পোস্টের ভিতরে। তো এটা দেখে আইকিউ একদম শকড হয়ে যায়, কারণ সে এরকম কিছু কল্পনাই করতে পারেনি। আর এই গোলটা দেখে সকল অডিয়েন্সরা আরো বেশি এক্সাইটেড হয়ে যায়, আরো বেশি ব্লু লকের ফ্যান হয়ে যায়। মানে বুঝতেই পারছো ব্লু লক কিন্তু এখানে দ্বিতীয় গোলটা করে ফেলেছে, এর সাথে এই ম্যাচে লিড রোলে রয়েছে। তো ব্লু লকের সবাই অনেক খুশি, অনেক বেশি কনফিডেন্স পেয়ে যায়, কনফিডেন্স লেভেল আরো বেড়ে যায়। আর এদিকে আন্ডার-20 টিমের সবাই অনেক বেশি রেগেছিল। তো আইকিউ এরপর তার টিমমেটদের কাছে ক্ষমা চায় যে সে রিনকে আটকাতে পারেনি, বা টিমের কেউ ওকে দোষ দেয় না, এবং তারা বলে দেখো এই সবকিছু তো আমাদেরই দোষ, কারণ আমরা এই ম্যাচটাকে সিরিয়াসলি নিচ্ছিলাম না প্রথমে। আর তখন এখানে সাই আসে, ইতোশি সাই, এবং সে এসে সেন্ডুকে টিটকারি করতে থাকে যে তুমি আসলে একটা ইউজলেস প্লেয়ার, তুমি সহজ গোলগুলো করতে পারো না, আমি তোমাকে অনেকগুলো গোল করার সুযোগ দিয়েছিলাম, তুমি একটা গোলও করতে পারোনি। তো সেন্ডু এই কথা শুনে আরো চেতে যায়। আর এরপর দেখি সাই ওদেরকে আবারও মনে করিয়ে দেয় তোমরা যদি এই ম্যাচটা হেরে যাও তাহলে ব্লু লক টিম কিন্তু তোমাদের জায়গা নিয়ে নেবে, কিন্তু এতে আমার কিছু যায় আসে না। বাট আইকিউ তখন সবাইকে বলে চলো অনেক ট্রেনিং হয়েছে, এবার ম্যাচটাকে সিরিয়াসলি নাও, আর হাফ শেষ হতে আর মাত্র 5 মিনিট বাকি, রেডি হয়ে যাও। তো যাই হোক, এখানে আর মাত্র 5 মিনিট বাকি রয়েছে। সবাই ভাবছিল যে এই ফার্স্ট হাফে কোন টিম লিডে থাকবে। তো ম্যাচটা আবারও শুরু হয়ে যায়। ইসাগি তখন নোটিস করে যে অপোনেন্ট টিম এখন আগের থেকে অনেক বেশি অ্যাটাকিং মোডে চলে এসেছে, অ্যাগ্রেসিভ ভাবে খেলছে, তারা সবাই গোল করার জন্য এখন অনেক বেশি ডেসপারেট। তো এই কারণে তারা ছোট ছোট পাস দিয়ে বলটা দ্রুত এগিয়ে আনছে। আর এইদিকে আমরা দেখি ইসাগি আর বাচ্চারা একসাথে মিলে সেখানে একটা প্লেয়ারকে ট্র্যাকেল দেওয়ার চেষ্টা করে,
আর ইসাকি তখন বলতে থাকে আমাদের ব্লুলক টিমও ওদেরকে আটকানোর জন্য সকল প্লেয়ারকে ডিফেন্সে নিয়ে এসেছে, শুধুমাত্র নাকিকে রেখেছে সামনের দিকে। বিষয়টা বুঝিয়ে বলি, ব্লুলক যেহেতু এখন তোমার লিডে রয়েছে কারণে সব প্লেয়ার নিচে নামে এনেছে যাতে গোল না করতে পারে ওরা। তো যাই হোক তখন ওই প্লেয়ারটা করে কি চোর কাছে বল পাস দেয় আর চো কল করার জন্য সামনে এগিয়ে যায়, বাট ওকে কাউন্টার করার জন্য নিক চলে আসে, কিন্তু চো করে কি বলটা মেরে দেয়, তবে গাগামারও খুব সহজে সেই বলটাকে আটকে দেয়। তবে ম্যাচ এখনো শেষ হয়নি, 1 মিনিট এখনো অ্যাডিশনাল টাইম দেওয়া হয়েছে। তো বল এখন সরাসরি ওখান থেকে যায় হচ্ছে ইতোশির কাছে। তো এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায়, বাসির আর ইসাকি ওকে থামানোর জন্য যায়, বাট সাই ওদের দুজনের মধ্যে থেকে খুব সহজে বলটা বের করে ফেলে। মানে বুঝতেই পারছো ব্লুলককে ওরা উপরে থাকতে দিবে না, মনে হচ্ছে যে শালারা গোলটা একটা দিয়েই দেবে আর কি আন্ডার 20। তো যাই হোক ইতোশি সাই এমন জায়গায় ছিল সেখান থেকে সে গোল করতে পারবে না, এই কারণে সে বল আবারও সেন্ডুকে দেয়, বাট সেন্ডু ভাবতে থাকে আমার কাছ থেকে অনেক বেশি দূরে রয়েছে বলটা, হয়তো আমি এটা রিসিভ করতে পারবো না, তবে তারপর আমাকে চেষ্টা করতে হবে, আমাকে আলামিন ভাইয়ের মতো একটা বেস্ট ফুটবল প্লেয়ার হতে হবে। তো আলামিন ভাইকে আইডল করে যখন এগিয়ে যেতে থাকে তখনই পেছন থেকে রিন আসে এবং বলে তুমি আলামিন ভাইয়ের মতো পৃথিবীর সবচেয়ে সেরা প্লেয়ার হতে চাও, তা আবার অন্য প্লেয়ারের পাস দিয়ে। আর এরপরে সেন্ডু সামনে থেকে সে বলটা দূরে পাঠিয়ে দেয়, আর সাই তখন রিনের উদ্দেশ্যে বলে আমাকে বিরক্ত করা বন্ধ করো, আমি এখন এই ব্যাপারটা শেষ করে দিচ্ছি। আর তারপর সাই বল নিয়ে গোল পোস্টের দিকে শট মারে, আর গাগামারু সেই বলটাকে আটকানোর চেষ্টা করে, বাট এটা গাগামারুর পক্ষে সম্ভব ছিল না। তবে বলটা গোল হয়ে যাওয়ার আগে সেখানে জুবে এসে তার পা দিয়ে বলটা আটকে দেয় এবং গোলটা সেভ করে, আর এখানেই ফার্স্ট হাফ শেষ হয়ে যায়। তো বুঝতেই পারছো ব্লুলক টিম এখনো কিন্তু 1 গোলে লিডে রয়েছে, আর এটা দেখে ব্লুলক টিম অনেক খুশি হয়ে যায়, আর অডিয়েন্সরা অনেক বেশি এক্সাইটেড ছিল। আর এই দিকে আমরা শিডোকে দেখতে পাই, পাগলা শিডোকে, মানে ব্লুলকের সেকেন্ড বেস্ট প্লেয়ারকে, ওকে কিন্তু রাখা হয়নি তোমরা জানো, ওর বদলে সেন্ডুকে রাখা হয়েছে। তো ও বসে বসে ম্যাচটা দেখছিল আর টিটকারি দিচ্ছিল আর কি, ওর চেহারায় আমরা অনেক রাগ দেখতে পাই, মানে বুঝতেই পারছো ওয়ান অফ দ্য মোস্ট অ্যাগ্রেসিভ প্লেয়ার সে এখানে বসে রয়েছে। আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। তো তোমার কি মনে হয় যে এই ম্যাচটা কে জিতবে, ব্লুলক জিতবে নাকি আন্ডার 20 জিতবে? তবে যারা অলরেডি মাঙ্গা দেখেছো বা মাঙ্গা পড়েছো তাদের এখানে স্পয়েল করার কোনো দরকার নেই, কারণ আমরা যেহেতু কোনোটাই দেখিনি, আমরা আমাদের মতো করে মজা নেই। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, বাট বিদায় নেওয়ার আগে তোমাদের একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমাদের র্যান্ডম ভিডিও চ্যানেলের সমস্যা হয়েছে, সেই চ্যানেলটাতে আমরা ভিডিও দিতে পারছি না, আরো কতদিন ভিডিও দিতে পারবো আমি নিশ্চিত নেই, হয়তো ডিসেম্বর মাসে দিতেও পারি নাও পারি। তো জন্য আমি ব্যাকআপ হিসেবে একটা চ্যানেল ক্রিয়েট করেছি আলামিন 420 নামে, ওই চ্যানেলটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, পিন কমেন্টেও দিয়ে দিচ্ছি, তোমরা কাইন্ডলি একটু ওই চ্যানেলটাতে সবাই যাবে, যাতে র্যান্ডম যদি বাই চান্স চলেও যায় ওখানে আমি কাজ করতে পারি, কারণ বুঝতেই পারছো র্যান্ডমই হচ্ছে আমাদের মেন আর্নিং সোর্স। তো এই জন্য র্যান্ডম ভিডিও চ্যানেলের ব্যাপারে আমরা খুবই সিরিয়াস, আমরা চাচ্ছি যে অন্য কোনো চ্যানেল যদি নাও থাকে, শুধু যদি র্যান্ডম ভিডিও চ্যানেল থাকে তা আমি অন্তত টিকে থাকতে পারবো, আর র্যান্ডমের জন্য এই স্যাভেজ বা অ্যানিমেশন আমরা চালাতে পারি। তো এই জন্য সবার কাছে রিকোয়েস্ট, তোমরা প্লিজ আলামিন 420 নামে যে চ্যানেলটা রয়েছে ওটা একটু সাবস্ক্রাইব করে আসবেন, যাতে ওখানে আমরা র্যান্ডমের বিকল্প কাজ শুরু করতে পারি, এবং আমি একটু চাপমুক্ত থাকি যে র্যান্ডমের যদি কিছু হয়েও যায় আমি অন্তত টিকে থাকতে পারবো। তবে আমার মনে হয় না ওই চ্যানেল কখনো র্যান্ডমের পর্যায়ে যেতে পারবে, তবে তারপরেও চেষ্টা করতে দোষ কি, তোমরা একটু চেষ্টা করো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।